এবার এআই দিয়ে বানানো হলো সরকার বিরোধী মিছিলের দৃশ্য। ডিপফেক দিয়ে ব্যানার বদলে বাড়ানো হলো সেই মিছিলের লোক সংখ্যাও। শুধু তাই না, পুরনো সহিংসতার একটি ভিডিওকে জুলাই যোদ্ধার ওপর ছাত্র দলের হামলা এমন শিরোনামে চালিয়ে দেওয়া হলো। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের একাধিক পুরনো বক্তব্যকে নতুন বলে মন্তব্য করে দাবি করে ছড়িয়ে দেওয়া হলো একের পর এক বিভ্রান্তি। চলুন দর্শক, শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করার প্রসঙ্গে কর্নেল অলি আহমদের নামে একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি এবং দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণও পাওয়া যায়নি। কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে অলি আহমদ এমন মন্তব্য করেছেন প্রচারিত পোস্টগুলোতেও তার কোনো উল্লেখ নেই। ওদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হওয়ার পর মেজর হাফিজউদ্দিন আহমদের দেওয়া একটি বক্তব্যকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য দাবি করে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তাকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ অন্য দলের সমর্থকদের সঙ্গে রূঢ় আচরণ না করার এবং আইন নিজের হাতে তুলে নিলে কঠোর শাস্তির কথা বলতে শোনা যায়। যাচাই করে দেখা গেছে বক্তব্যটি নতুন নয়। গত 12 ফেব্রুয়ারি ভোলা 3 আসনে নির্বাচনে জয়ী হওয়ার পর নিজ আসনের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানিয়েছিলেন। আবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগের মিছিলের দৃশ্যের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো 3টি ছবিতে এআই এর কারসাজির প্রমাণ মিলেছে। যাচাই করে দেখা যায় ছবিগুলো আসলে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য। এআই এর সহায়তায় ব্যানার পরিবর্তনের পাশাপাশি মিছিলে মানুষের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এআই শনাক্তকারী প্রযুক্তিতেও ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। শুধু তাই নয়, জুলাই যোদ্ধা আয়াসের উপর ছাত্রদলের হামলার দাবিতে ছড়ানো ভিডিওটিও আসলে ভিন্ন ঘটনার। ফ্যাক্ট চেকে দেখা যায় গত 4 আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আয়াসকে মারধরের দৃশ্য এটি। ওই ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনাগুলোকে ঘিরেই ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে কোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, 71। প্রতিবেদন দেখে নিলাম এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। আমরা চলুন আলাপে যাই দর্শক। আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি সময়টা দিচ্ছেন এবং বেশ লম্বা সময় পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং বলতে পারি যে লম্বা সময়ের মাঝখানটাতে আমরা দাঁড়ালাম, সেই জায়গাটাতেও কিন্তু গুজব কমেনি। আমরা প্রতিনিয়ত গুজব এমনভাবে ডালপালা মেলতে দেখছি। আজকে আমরা দেখলাম রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নিয়েও পুরনো বক্তব্যকে নতুন করে হাজির করা হলো। আমি নীতিমালা নিয়ে একটু পরে আসবো, তার আগে ঝুঁকিটা একটু পরিমাপ করতে চাই। দিন যত গড়াচ্ছে, গুজব যত বাড়ছে, ঝুঁকিটা আসলে কি দেখছেন আপনি? ঝুঁকিটা আসলে কিন্তু ডিপেন্ড করছে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি গুজবের প্রতি। জি, ধরুন, যদি গুজবের প্রতি আমরা কোনো রিয়াকশন না দেখাতাম, যদি আমরা গুজবটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারতাম, আমাদের বেসিক যে জাজমেন্টাল পাওয়ার, যেটা বিচার বিশ্লেষণের ক্ষমতা, সেটাকে ব্যবহার করতে পারতাম, তাহলে এই গুজবটা কোনোটাই আমাদের জন্য মাথা ব্যথার কারণ হতো না এবং এটা নিয়ে আমরা চিন্তিত হতাম না। চিন্তার কারণটা বোধহয় নাগরিক হিসেবে বা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা এই গুজবগুলোকে কিভাবে, এই গুজবগুলোর সাথে রিয়াক্ট করছি, কিভাবে এটার সাথে তাল মেলাচ্ছি, সেটা হয়তো আমাদের জন্য বড় কনসার্ন দেন দ্য গুজব হচ্ছে। আমরা যদি আলাদা করে ভাগ করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখন যে সমস্ত পেজ থেকে গুজবগুলো ছড়াচ্ছে তারা আসলে নির্দিষ্ট কোনো চরিত্র ধারণ করছে না। কখনো সরকারের বিপক্ষে দাঁড়াচ্ছে, কখনো ফ্যাসিস্টদের বিপক্ষেও গুজব ছড়াচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভিউ বাণিজ্য একটা বড় ধরনের লক্ষ্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে টেক জায়ান্টদের সঙ্গে তো আমরা এটা নিয়ে আলাপ করতে পারি। আমরা তো তেমন কোনো কথা শুনি না খুব একটা। দেখুন, ভিউজ বাণিজ্য যদি আমরা বুঝতেই পারি, এটা ভিউজ বাণিজ্য তো হয় আমাদের উপরে। আমরা ভিউ না করলে তো বাণিজ্য হয় না। তো আমাদের হয়তো আমাদের টেন্ডেন্সিটাও এরকম যে আমরা যখন কোনো এরকম চটকদার এরকম মিথ্যা খবর বা স্ক্যান্ডালাস খবর, এগুলোর ব্যাপারে আমাদের আগ্রহ বেশি। সো আমাদের সার্চ ইঞ্জিন অ্যালগরিদম বলেন আমাদেরকে, কারণ ধরেন এই যে এজেন্সি গুলা বা এই যে প্ল্যাটফর্ম গুলো যেগুলোর উপরে, যাদের উপর দিয়ে এই ভিউ বাণিজ্যটা হচ্ছে,
ওনারা তো আসলে চেষ্টা করেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন কন্টেন্ট কনজিউমার এদের দুজনকে অপটিমাল ভ্যালু দেওয়ার জন্য। জি সো কন্টেন্ট ক্রিয়েটরকে ওনার সুযোগ দেন ওনার কন্টেন্ট ছড়ানোর জন্য, এবং কন্টেন্ট যে ভিউয়ার এগুলো তো ছড়ায় হচ্ছে কি মোস্টলি ভিডিও অন ডিমান্ড কাইন্ড অফ প্লেসিং। তারা চেষ্টা করেন ওই ভিউয়ার যে ধরনের খবর দেখতে পছন্দ করে তাকে সে ধরনের খবর দিন। এখন আমি যদি চটকদার স্ক্যান্ডালাস খবর পছন্দ না, করি, এখানে দেখুন আমার কাছে আমরা সেই আমরা খবরটা এটা একটা থাকবে। স্ট্রং সলিউশন ধরতে পারি যে হ্যাঁ আমি ভিডিওটা দেখলাম না, ফেক ভিডিওটা দেখলাম না, তাতে করে ভিউ বাড়লো না এবং তারা আসলে ভিউ বাণিজ্যতে ফেল করলো এবং তারা গুজব থেকে ছড়ে এলো। অথবা যে মানে এটা মুহূর্তে আমি বুঝলাম যে খবরটা যেটা বলা হচ্ছে হ্যাঁ। সেটা ফেক বা জি। সেটা সত্যতা নিয়ে সন্দেহ আছে, আমি সেটাকে রিপোর্ট করে দিই। জি কিন্তু দেখুন আমি একটা বাস্তবতা বলি। 50% করি আমরা, হ্যাঁ। তাহলে দেখা যাবে আলটিমেটলি এর আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। কিন্তু দেখুন আমাদের দেশে ঠিক এই মুহূর্তে যে 36টা টিভি চ্যানেল আছে সেটা তো বটে, যতগুলো গণমাধ্যম আছে পত্রিকা এবং অনলাইন পোর্টাল প্রত্যেকে নিজস্ব কর্পোরেট কালার এবং লোগো রয়েছে এবং তাদের নির্দিষ্ট ফন্ট সেই ফন্টও আছে। সব কিছু মিলে হুবহু সেটা নকল করে নামটা একটু বদলে দিয়ে চটকদার শিরোনাম দিয়ে যখন ছেড়ে দেওয়া হয় ফটোকার্ডগুলো, তখন আসলে প্রান্তিক অঞ্চলে মানুষ তো খুব একটা বুঝবে না, তারা মনে করবে যে হ্যাঁ ওই গণমাধ্যমের খবর। সেক্ষেত্রে আসলে আমরা কি করব? অবশ্যই রাখি ভাই, কিন্তু গণমাধ্যমের চ্যানেল থেকে তো খবরটা যাচ্ছে না। জি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এটা আমরা আগেও আলোচনা করেছি, জি আপনার লোগোটা তো ট্রেডমার্ক, জি আপনার ফন্টটাও সাথে সাথে ট্রেডমার্ক। যদি এটা নকল করে কেউ ব্যবহার করে থাকেন তাহলে ট্রেডমার্ক আইনে মামলা করছেন না কেন? না না এটা করা হয়। ধরুন এত বেশি গুজব ছড়ায়, আপনি কটা মামলা করবেন? প্রতিদিনই যদি 50টা 60টার উপর গুজব ছড়ায় কটা মামলা করা যায় আসলে? আবারও পুরনো কথা আর কি ভাই, আবার জি। আমরা খুবই পুরনো টপিকে যেহেতু অনেকদিন পর আলাপ হচ্ছে। জি অ্যাসিড ভায়োলেন্স বাংলাদেশে মাত্র 2টা কি 3টা ফাঁসির পরে বন্ধ হয়ে গেছে। জি আমরা তো কোনো এক্সাম্পল ক্রিয়েট করতে পারছি না যে আসলে একজন মিসক্রিয়েন্ট উনি একটি খারাপ নিয়তে উনি একটি মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। সেটার জন্য তো আমাকে আধুনিক কোনো আইনেরও প্রয়োজন হচ্ছে না। সেটার জন্য আমরা যদি একটা মামলা করে সেই মামলাটাকে যদি আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, এনশিওরিং যে যিনি অ্যাকিউজড তিনিও জাস্টিস পাচ্ছেন, তাকেও একদম প্রপার লিগাল এভিডেন্স সহ প্রমাণ করে তাকে শাস্তি দেওয়া যাচ্ছে। যখন এটা এস্টাবলিশ হয়ে যাবে যে আপনি যখন খারাপ নিয়তে চেক না করে ভুল ইনফরমেশন প্রপাগেট করছেন, সেটা ভিউ বাণিজ্যের জন্য হোক বা আপনার রাজনৈতিক সুবিধার জন্য হোক বা ব্যবসায়িক সুবিধার জন্য হোক, সেটার জন্য যদি শাস্তি না হয় জি। তাহলে আমাদের আলোচনা তো আসলে কোনো দিকে এগুবে না। খুব চমৎকার করে আপনি বরাবরের মতো স্পষ্ট করে বললেন। এত ক্ষমতা, এক একটা চ্যানেলে এত হ্যাঁ। প্রপাগেশন, ওনারা যদি এই ধরনের ওনাদের বিরুদ্ধে স্ট্যান্ডার্ডের যদি প্রতিকার না করতে পারেন, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের আমরা হয়ে যাব। তখন আমরা এটা প্রতিকার কিভাবে চাবো? একদম এই প্রশ্নের সম্মুখীন আসলে আমাদেরও হতে হয়, কারণ খোদ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের পরিবার যখন গুজবের শিকার হয়, অপতথ্যের শিকার হয়, তখন সাধারণ মানুষ নার্ভাস হয় যে তাদের ক্ষেত্রে আসলে কি হবে। একটা বিষয়টা বলবেন। Exactly ভাই, এই পয়েন্টটাতে রাষ্ট্রপতি এটা একটা কনস্টিটিউশনাল পজিশন, জি রাষ্ট্রপতি সার্বভৌমত্বের প্রতীক। ওনাকে দিয়ে যদি গুজব ছড়ানো হয়, এটা তো রাষ্ট্রের দায়িত্ব এনশিওর করা যে এটা যদি কেউ স্ট্যান্ডার্ড করে খারাপ কারণে করেন, ওনাকে বদনাম করার কারণে করেন বা ওনার নামে অপপ্রচারের কারণে করেন, সেটা তো রাষ্ট্রের দায়িত্ব সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেটা তো ভাই জনগণ বা প্ল্যাটফর্মের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানদের উচিত ছিল এটা স্বপ্রণোদিত হয়ে এটাতে মামলা করা এবং এটা দেখে নেওয়া যে এটা কারা করছেন, কেন করছেন, কি উদ্দেশ্যে করছেন। এটার উদ্দেশ্য খারাপও হতে পারে, এটা নিতান্ত অবহেলাও হতে পারে, কিন্তু কিছু কিছু ব্যাপারে মানে অমিশন বা অবহেলাও কিন্তু আসলে একটা ক্রাইম। একদম। আমি এবার যদি একটু নীতিমালা নিয়ে কথা বলি, আপনার কাছ থেকে আমরা নীতিমালা বিভিন্ন বিশ্লেষণ জানি। আপনার মনে হয় কিনা কাঠামোগত নীতিমালাগত কোনো দুর্বলতার কারণে বারবার আমরা অপরাধীর হাতে হাত করাটা দেখতে পাচ্ছি না? মানে নীতিমালাগত দুর্বলতা আসলে আপনার চোখে পড়ে কিনা আসলে? ব্যক্তিগতভাবে এটা আমার দুর্বলতা হতে পারে। জি। আমি আসলে নীতিমালা বা আইনের দিক থেকে ঘাটতি দেখছি না তেমন একটা। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে আইন আমাদের আছে, পুরনো আইন আছে, সে আইনের মধ্যেও এই ধরনের অপরাধের সমাধান করা মানে শাস্তি দেওয়া সম্ভব যদি আমরা এটাও জানি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, কোর্ট সিস্টেম বলেন, দে আর ওভারলি অকুপাইড, দে আর বম্বার্ডেড উইথ আ লট অফ ইস্যুস। ওনাদের অনেক কাজ, এই কারণে আমাদের দেশে কিন্তু বাদীর একটা বড় ভূমিকা থাকে। সো যদি এক্ষেত্রে সরকারবাদী হন বা বিক্ষুব্ধ ব্যবসা, বিক্ষুব্ধ রাজনীতিবিদ, বিক্ষুব্ধ ব্যক্তি আমার মতো বা আপনার মতো আমরা যদি সংযুক্ত হই, আমাদেরকে তাহলে এটা পিছনে লেগে থাকতে হবে। একটা এক্সাম্পল, একটা যদি আমরা দাঁড়া করাতে পারি উদাহরণ যে হ্যাঁ এই ধরনের কাজ করলে শাস্তি হয় এবং এই শাস্তিটাকে আমি
সরকার অন্যায় করছে এই ট্যাগ দিতে পারবো না, এই শাস্তিটাকে আমি বিচার বিভাগ বায়াস এই ট্যাগ দিতে পারবো না, এই শাস্তিটাকে আমি রাজনৈতিক সিদ্ধান্ত এই ট্যাগ দিতে পারবো না, এরকম একটা দুটো যদি আমরা উদাহরণ দ্বারা করাতে পারি তাহলে হয়তো শর্ট এবং লং দুই টার্মেই আমরা এটা থেকে সুবিধা নিতে পারবো। চলো তানভীর হোসেন, আমরা যখন জানতে চাই অপরাধীদের কথা তখন মূলত সবার আগে যে বিষয়টা আসে জরিমানা, অর্থাৎ জরিমানা করে সমাধান করা যেতে পারতো, যেটা বাইরের বিশ্বে করে। আমরা আসলে সেই জরিমানার পথে কেন হাঁটতে পারছি না এবং সেই জায়গাটাতে গিয়ে দুর্বলতা কোথায়? আমাদের বিভিন্ন কেস স্টাডি বলে প্রান্তিক অঞ্চলে রাজনৈতিক দলের যে তৃণমূল পর্যায়ের কর্মীরা আছে তারা একজন আরেকজনকে ঘায়েল করার জন্য সাধারণত এই অপতথ্যের পথগুলো বেছে নেন এবং আমরা দেখেছি সামাজিক নানা রকমের বিপর্যয় হতে। তো অপতথ্য যখন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় তখন তো বন্ধ করার পথটা কঠিন হয়ে যায়। সমাধান কি দেখেন আসলে এক্ষেত্রে? প্রথমটাতে যদি আমরা চাই, দেখুন জরিমানা বলি বা আমরা জেল সেন্টেন্স বলি, প্রাথমিকভাবে কিন্তু আমাদের পেনাল কোডে খুব কমন একটা টার্ম হচ্ছে গিয়ে জরিমানা বা জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। জি। তো পানিশমেন্ট হচ্ছে গিয়ে এই জায়গাটাতে কি পার্টটা আর কি এখানে, সেটা আপনি জরিমানা দিয়ে করুন বা আপনি জেল সেন্টেন্স দিয়ে করুন বা অন্য কোনো ভাবে করুন। অন্যভাবে যদি চিন্তা করি, যদি আধুনিকায়ন যদি কথা আসে, যদি আমি বারবার বলে আসছি যে পুরানো লয় যথেষ্ট, আধুনিকায়ন করা সম্ভব এই আইনে। আপনি ইম্প্যাক্টের উপর আধুনিকায়নে গেলেন যে আপনার তথ্য যদি মিথ্যা হয়, সেটা রিড যদি এতজন হয়, যেটা আগে কাউন্ট করা যেত না এখন কাউন্ট করা সম্ভব বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, যেটা রিড যত বেশি হবে আপনার তত লক্ষ টাকা জরিমানা। তাহলে কিন্তু দেখেন জরিমানা দিয়ে জিনিসটাকে ইম্প্যাক্টটা ফেলা সম্ভব। এক্ষেত্রে আপনি প্ল্যাটফর্মকে জরিমানার কথা বলেন, দেখুন প্ল্যাটফর্মরা তো হচ্ছে কি ওরা কন্টেন্ট সার্ভিস প্রোভাইড করে, ওরা কন্টেন্টটাকে পোস্ট করে, কন্টেন্টটাকে রিচ করতে দেয়। প্ল্যাটফর্মকে আপনি যতক্ষণ না জানাচ্ছেন যেটা ফলস ইনফরমেশন, যদি প্ল্যাটফর্মের ওই কাজটাও তাহলে প্ল্যাটফর্মকে যে প্রত্যেকটা ইনফরমেশনকে চেক করে তার প্ল্যাটফর্মে ছাড়বে, তাহলে তো ওর বিজনেস কেসটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ওর ওইটার জন্য যে ইনভেস্টটা করতে হবে তাদেরকে যদি প্রত্যেকটা গ্রাহককে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে তাদের মিস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ডিল করতে হয়, তাহলে কিন্তু কন্টেন্ট এই প্ল্যাটফর্মগুলো। আপনি এবার 2 মিনিট যেহেতু আছে, আপনি রাজনৈতিক রাজনীতি অংশ নিয়ে যেটা জানতে চাইলাম সেটা একটু বলবেন। জি। রাজনীতি হিসাবে ভাই গুজব সবসময় রাজনৈতিক হাতিয়ার ছিল। আমার জ্ঞান হয়েছে 80 সালে মাঝামাঝি সময়, তখন থেকে আমি মফস্বলে বড় হয়েছি, দেখে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে প্রত্যেক পার্টির নেতাদের নামে ভয়ঙ্কর রকমের বিশ্রী চিরকুট বাসায় বাসায় বিতরণ করা হতো। এখন নাগরিকের উপর ডিপেন্ড করছে তারা কি সেই ধরনের চিরকুট বা মেসেজ বা নোংরা কথা কেন্দ্রীয় নেতারা আসলে কি করতে পারেন? মানে তৃণমূলে যদি এই পরিস্থিতি হয়, কেন্দ্রীয় নেতাদের তো একটা ভূমিকা থাকে, তারা আসলে কি ভূমিকা রাখতে পারেন? সে তবে অবশ্যই যে দল করছেন তাদের কেন্দ্রীয় নেতাদের একটা ভূমিকা থাকে, সেটাকে ডিফিউজ করা, সেটাকে কমাতে বলা। বাট একইভাবে একটা অপতথ্য বা একটা বাজে কথা যদি মানে অ্যাপারেন্টলি একদম চোখের দেখায় বা কানের শোনায় যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে সেটা আসলে তেমন একটা ইম্প্যাক্ট থাকে না। বরং যেটা বলছি, আপনি রাজনৈতিক অপতথ্য বা অরাজনৈতিক অপতথ্য দুটাকে যদি আমরা একসাথে দেখতে শিখি এবং সেভাবে যদি আমরা সামাজিক ভাবে এটাকে বয়কট করতে শিখি এবং যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে শিখি, তাহলে হয়তো এই জিনিসটা বেশি দিন ধোপে টিকবে না, এই মিসকালচারটা বন্ধ হয়ে যাবে। যে কোনো ধরনের অপসংস্কৃতি ভাই আসবেই, যে কোনো টেকনোলজির উপর ঘাড়ে চড়ে আসবে। প্রিন্টিং টেকনোলজি ঘাড়ে চড়ে কিন্তু অপসংস্কৃতি এসেছে। আমরা তো প্রিন্ট মিডিয়া বন্ধ করে দিইনি, আমরা তো ছাপাখানা বন্ধ করে দিইনি, আমরা নির্দিষ্ট কিছু বইকে ব্যান করেছি, নির্দিষ্ট কিছু ধরনের লেখাকে আমরা শাস্তিযোগ্য করেছি। একইভাবে যদি আমরা ছাপাখানার দিকে না থেকে যারা ছাপছেন পেছনে কারা, তাদের দিকে একটু নজর দিই, তাদেরকে যদি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি এবং যারা কনজিউমার তাদের, তাহলে আমরা পরিস্থিতি কিছুটা হলেও সামাল দিতে পারবো। আসলে অনেকগুলো সমাধানের বিষয়টা তো এলো, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও কিছু সমাধানের বিষয় জানবো এবং বারবার রিপিট করতে থাকবো, এই অর্থে যে এটা আসলে বারবার প্রচারণার বিষয়।